2022 সালের সেপ্টেম্বর ইউক্রেনের একজাক ড্রোন তখন রাশিয়ার নৌবহরের দিকে দিয়ে যাচ্ছে। হঠাৎ সব সিগন্যাল গায়েব, ড্রোনগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে আশ্রয় পড়ল। কোনো সরকার এই হামলা থামায়নি, থামিয়েছিল একজন মানুষ, 1000 মাইল দূরে বসে থাকা ইলন মাস্ক। তিনি তার স্টারলিংক স্যাটেলাইটের সুইচ অফ করে দিয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল এটি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। মূলত 2022 সালে ইউক্রেন যখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে ড্রোন হামলা করার পরিকল্পনা করছিল, তখন ইলন মাস্ক সেই এলাকার স্টারলিংক ইন্টারনেট সুবিধা দিতে অস্বীকার করেন, ফলে হামলাটি ব্যর্থ হয়। আমরা ভাবি আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, যেখানে সরকার আমাদের জন্য পলিসি বানায়। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রতিদিনের জীবন, আপনি কি খাবেন, কাকে ভোট দিবেন, এমনকি আপনি কাকে ঘৃণা করবেন, তা এখন কোনো সংসদ ভবনে ঠিক হয় না। এটি ঠিক হয় ক্যালিফোর্নিয়া বা সেনজনের কিছু সার্ভার রুমে, যেখানে কয়েক লাইন কোড আমাদের ভাগ্য লিখে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইয়ান ব্রেমারের আলোচিত টেকনোপোলারিটি থিওরি নিয়ে, কিভাবে টেক জায়ান্টরা এখন কোনো দেশের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছে, এবং অ্যালগোরিদমিক গভর্নেন্স কিভাবে আমাদের অজান্তেই গণতন্ত্রকে দখল করে নিচ্ছে। গত 400 বছর ধরে বিশ্ব ছিল ন্যাশন স্টেট বা রাষ্ট্রভিত্তিক। রাষ্ট্রগুলো তাদের সীমানা, সেনাবাহিনী এবং মুদ্রা নিয়ন্ত্রণ করত। কিন্তু 2021 সালে পলিটিক্যাল সায়েন্টিস্ট ইয়ান ব্রেমার একটি নতুন শব্দ আনলেন, টেকনোপোলারিটি। গল্পটা বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। 1648 সাল, সে বছর ইউরোপে ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা জন্ম দিয়েছিল আজকের আধুনিক রাষ্ট্রের ধারণা। আইন ছিল একদম সোজা, তোমার সীমানার ভিতর তুমিই রাজা। আগে যেখানে শত শত ছোট ছোট সামন্ত প্রভুর দাপট ছিল, 1648 সালের পর সেখানে জন্ম নিল সার্বভৌমত্ব। ভাবুন তো, একজন বাংলাদেশী নাগরিকের পুরো জীবন, সে কোথায় যাচ্ছে, কি কিনছে, কার সাথে কথা বলছে, সবই যদি ক্যালিফোর্নিয়ার কোনো সার্ভারে জমা থাকে, তবে বাংলাদেশের উপর আসল নিয়ন্ত্রণ কার? বাংলাদেশ সরকারের নাকি ওই কোম্পানির? ডেটা হলো 21 শতাব্দীর খনিজ তেল, আর এই তেলের খনি যার দখলে, সে বর্তমানে আসল রাজা। এই নতুন যুদ্ধে খেলোয়াড় মূলত 3 ধরনের। প্রথম খেলোয়াড় ন্যাশনাল চ্যাম্পিয়ন্স। চীনকে দেখুন, সেখানে টিকটক বা আলিবাবা কেবল কোম্পানি নয়, তারা চীনের ডিজিটাল প্রাচীর। চীনা সরকার এদের স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু বিনিময়ে এদের ব্যবহার করে নাগরিকদের উপর নজরদারি করতে। এখানে কোম্পানি এবং রাষ্ট্র মিলেমিশে একাকার। এটাকে বলা হয় ডিজিটাল অথরিটেরিয়ানিজম। এরপর আসে মেটা বা গুগল। এদের কোনো পতাকা নেই, এদের 3 বিলিয়ন নাগরিক বা ইউজার আছে। মার্ক জাকারবার্গ যখন কোনো পলিসি পরিবর্তন করেন, তখন তা পৃথিবীর 3 বিলিয়ন মানুষের জীবন বদলে দেয়, যা কোনো প্রেসিডেন্টও পারে না। এরা রাষ্ট্রের আইনকে ভয় পায় না, কারণ এদের সীমানা রাষ্ট্র ছাড়িয়ে বিশ্বব্যাপী। সবচেয়ে রোমাঞ্চকর হলো 3 নম্বর গ্রুপ, ইলন মাস্ক বা পিটার থিয়েলের মতো মানুষরা। তারা বিশ্বাস করে রাষ্ট্র একটি ব্যাকডেটেড সফটওয়্যার। তারা মঙ্গল গ্রহে শহর বানাতে চায়, মানুষের মাথায় চিপ বসাতে চায়। তারা কোনো সরকারের অংশ হতে চায় না, তারা নিজেরাই একটি নতুন জগৎ তৈরি করতে চায়। তাদের কাছে টেকনোলজি হলো নতুন ধর্ম। 2016 সালের ব্রেক্সিট বা আমেরিকার ইলেকশনে যা হয়েছিল, তাকে অনেকে স্ট্রেট প্রোপাগান্ডা বলেন, কিন্তু সত্যটা আরো ভয়ঙ্কর। এটি ছিল ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। ক্যামব্রিজ অ্যানালিটিকের মতো প্রতিষ্ঠানগুলো প্রতিটি ভোটারের একটি সাইকোগ্রাফিক প্রোফাইল তৈরি করেছিল। একে বলা হয় মাইক্রো টার্গেটিং। ধরুন আপনি একজন সাধারণ ভোটার, অ্যালগোরিদম জানে আপনি কোন বিষয়ে ভয় পান। আপনি যদি অপরাধ নিয়ে চিন্তিত হন, তবে আপনার নিউজ ফিডে কেবল অরাজকতার খবরই আসবে, অপরাধ জাতীয় বিষয়ের খবরই আসতে থাকবে। আর আপনার বন্ধু, যে কিনা বেকারত্ব নিয়ে চিন্তিত, তাকে দেখানো হবে সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবীর ছবি। একে বলা হয় ডার্ক অ্যাডস, যা কেবল আপনিই দেখছেন, আপনার পাশের জন নয়। ফলে জনমত আর আলোচনার ভিত্তিতে হয় না, তৈরি হয় ব্যক্তিগত ভয়ের ভিত্তিতে। এটি গণতন্ত্র নয়, এটি হলো কয়েক বিলিয়ন মানুষের মগজের উপর চালানো একটি নিখুঁত গাণিতিক এক্সপেরিমেন্ট। এরপর আসে দ্য ফিডব্যাক লুপ। ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদম কি খুব বুদ্ধিমান? না, সে শুধু একটি সমীকরণ বোঝে, আপনি কতক্ষণ স্ক্রিনে তাকিয়ে আছেন। আর মানুষ সবচেয়ে বেশি সময় দেয় যখন সে খুব উত্তেজিত বা রাগান্বিত থাকে। অ্যালগোরিদম আপনাকে কেবল সেটাই দেখায় যা আপনার বিশ্বাসকে আরো শক্ত করে, আপনার মতামতকে আরো ইনফ্লুয়েন্স করে। আপনি যদি
ক দলকে পছন্দ করেন, আপনার ফিড হবে ক দলের গুণগানে ভরা। আপনি যদি খ দলকে ঘৃণা করেন, তবে অ্যালগোরিদম আপনাকে রোজ সকালে খ দলের একটি নতুন বাজে খবর উপহার দিবে, যেটি আপনাকে অনেক তৃপ্তি দিবে। এটি কোনো সরকারি পলিসি নয়, এটি টেক জায়ান্টদের বিজনেস মডেল। তারা নিউট্রালিটি বিক্রি করে না, তারা বিক্রি করে পোলারাইজেশন। কারণ একটি বিভক্ত সমাজ মানেই বেশি ক্লিক, বেশি শেয়ার এবং মাঝখান থেকে তাদের পকেটে আসা বিলিয়ন বিলিয়ন ডলারের বিজ্ঞাপন। গণতন্ত্রের আসল ইঞ্জিন হলো আলোচনা, যেখানে দ্বিমত থাকলেও মানুষ একে অপরের কথা শুনতো। কিন্তু অ্যালগোরিদম আমাদের শিখিয়েছে ঘৃণা, যেখানে বিপরীত মতের মানুষটি আপনার কাছে স্রেফ ভিন্ন মতাবলম্বী নয়, বরং একজন শত্রু। রাষ্ট্রগুলো কি তবে এই পরাজয় হাত গুটি মেনে নিচ্ছে? মোটেও না। তারা এখন বুঝতে পারছে তাদের হাতের লাঠি অর্থাৎ আইন আর কাজ করছে না। টেক জায়ান্টদের এই লাগামহীন ঘোড়াকে থামানোর জন্য ইউরোপ এখন ডিজিটাল বিশ্বের পুলিশ হওয়ার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর এবং নতুন এআই অ্যাক্ট হলো সে ডিজিটাল হাত করা, যা দিয়ে তারা অ্যালগোরিদমকে বেঁধে ফেলতে চায়। তারা বলছে আপনার ডাটা আপনার সম্পদ, কোনো কোম্পানি এটা বিনা অনুমতিতে ব্যবহার করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, কোর্ট যেখানে আলোর গতিতে চলে, সেখানে রাষ্ট্রের আমলাতান্ত্রিক আইন কি তাকে আদৌ ছুঁতে পারবে? এটি অনেকটা তলোয়ার দিয়ে ড্রোন ধ্বংস করার চেষ্টার মতো। কিন্তু আসল ট্র্যাজেডিটা করছে ছোট দেশগুলোর সাথে। একে বলা হয় ডিজিটাল কলোনিয়ালিজম বা ডিজিটাল উপনিবেশবাদ। 18 শতকে কলোনি বানানো হতো কামান আর জাহাজ দিয়ে, এখন কলোনি বানানো হয় সফটওয়্যার আর সার্ভার দিয়ে। আপনি হয়তো ভাবছেন আপনি স্মার্টফোন ব্যবহার করে আধুনিক হচ্ছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনার দেশের অর্থনীতির চাকা যদি আমেরিকান সার্ভারে নিয়ন্ত্রিত হয়, আপনার নাগরিকদের ব্যক্তিগত তথ্য যদি চীনা কোম্পানি নিয়ন্ত্রণ করে, তবে কি আপনার দেশ আসলেই স্বাধীন? আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের তুলা আর মসলিন নিয়ে যেত, আর আজ টেক কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে আমাদের ডেটা। তারা আমাদের দেশে ব্যবসা করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে, কিন্তু 1 টাকাও ট্যাক্স দিচ্ছে না। এটি কি আধুনিক যুগের এক নতুন নীল দর্পণ নয়? যখন আপনার দেশের মানুষের নিরাপত্তার চাবিকাঠি অন্য দেশের সার্ভার রুমে থাকে, তখন আপনার সার্বভৌমত্ব কেবল একটি নামমাত্র শব্দ হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ কি তবে এমন হবে যেখানে আমাদের কোনো প্রেসিডেন্ট দরকার পড়বে না, যেখানে কোনো সংসদ ভবন থাকবে না, থাকবে শুধু একটি সেন্ট্রাল সুপার অ্যালগোরিদম? শুনতে সায়েন্স ফিকশন মনে হলো, আমরা আজ সেই জায়গায় দাঁড়িয়ে। টেকনোপোলারিটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি এক নিষ্ঠুর বর্তমান। আমরা যখন ভাবছি আমরা স্বাধীনভাবে ভোট দিচ্ছি, তখন হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যালগোরিদম মুস্কি হাসছে, কারণ সে জানে আপনি কাল কি ভাববেন সেটা সে আজই লিখে রেখেছে। আমরা কি তবে এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আমাদের প্রেম, আমাদের ক্ষোভ, এমনকি আমাদের দেশপ্রেমও প্রি প্রোগ্রাম? টেকনোপোলারিটি আমাদের এক অদ্ভুত মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে আমাদের হাতে আছে অসীম তথ্য, অন্যদিকে আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করছে কিছু অদৃশ্য কোড। আমরা কি তবে রাষ্ট্রের নাগরিক থেকে স্রেফ কোনো প্ল্যাটফর্মের ইউজার হয়ে গেলাম? দিন শেষে প্রশ্নটা ক্ষমতার। ক্ষমতা কি জনগণের হাতে থাকবে, নাকি লাভ ক্ষতির অঙ্কে ছলা এক যান্ত্রিক অ্যালগোরিদমের হাতে চলে যাবে? পরের বার যখন স্ক্রল করবেন, মনে রাখবেন আপনি স্ক্রিনকে নিয়ন্ত্রণ করছেন না, হয়তো স্ক্রিনই আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি কি এই ডিজিটাল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো সমাধান দেখছেন? কমেন্টে আপনার থট শেয়ার করুন।